দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আজ জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাতের পিয়ারের দাবি আর এনসিপির প্রতীক জটিলতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। জাতিসংঘ সফর ও নির্বাচনী বাস্তবতা এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে তিনজন অতিথি আজকে উপস্থিত আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আজিজুল বারী হেলাল, তথ্য সম্পাদক বিএনপি, এবং আছেন রাশেদ খান, সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ, আছেন তানভীর আল হাদি মায়েদ, ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী ও আহ্বায়ক বিজয় একাত্তর হল। তিনজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি একটু জনাব আজিজুল বারী হেলাল, আপনার অনুমতি নিয়ে আমি একটু প্রথমে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই, মায়েদের কাছে একটু যেতে চাই। শুরুতে তানভীর আল হাদি মায়েদ, নীলক্ষেতের ব্যালটই কি ডাকসু নির্বাচন? আমরা সম্প্রতি দেখলাম যে নীলক্ষেতে ব্যালট ছাপা হয়েছে। আপনারা ভোটের দিন অনেক অভিযোগ করেছেন, কিন্তু নীলক্ষেতে ব্যালট ছাপা হয়েছে, গণমাধ্যমের খবরে উঠে এসেছে। আপনাদের আসলে এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা, কি বলবেন? আমরা আসলে ডাকসু নির্বাচনের ৫-৭ দিন পরে কিন্তু আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে আমরা আমাদের সব যে ফাইন্ডিংসগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপস্থাপন করেছি, এবং নির্বাচনের পরদিন থেকেই কিন্তু আমরা আনুষ্ঠানিক প্রসেস যেগুলো সেগুলো মেনটেন করে চলেছি। আমরা ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে নতুন ধারার রাজনীতি, আমরা আশা করি যে একটা পরিবর্তিত ধারায় আমরা রাজনীতি করব। সুতরাং ভিসিকে ঘেরাও করে বা বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রক্টরকে ঘেরাও করে, নির্বাচন কমিশনকে ঘেরাও করে কোনো ধরনের কোনো কিছু আদায় করে নেওয়ার কোনো প্রবণতা আমাদের মধ্যে ছিল না এবং এখনও নেই। আমরা চাচ্ছি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের যে প্রশ্ন সেগুলোর উত্তর আদায় করার জন্য। এবং আপনারা জানেন আমরা আমাদের প্রশাসনের সঙ্গে কথা বলতে পেরেছেন। আমরা এই যে ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হলো, ডাকসু নির্বাচনটি হয়ে গেল, আমরা এখনো প্রশাসনের সাথে সরাসরি কথা বলিনি এই বিষয়ে। আমরা অভিযোগগুলো শুধু দিয়েছিলাম, তারপরে প্রশাসনের বিবৃতি এবং আমাদের পাল্টা বিবৃতির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের আলোচনা জারি রেখেছি। এবং আপনাকে যদি আমরা জানাই যে নির্বাচনের পর দিন আমরা অভিযোগপত্র জমা দিতে যাই, সেখানে নির্বাচন কমিশন পুরোটাই বন্ধ ছিল এবং আমাদেরকে জানানো হয় যে নির্বাচন কমিশন আজকে পুরোটাই বন্ধ থাকবে। আমরা তার পর দিন অভিযোগ জানাই। গত 2 দিনের আগেই একটা বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে অভিযুক্ত করে যে আমরা আসলে অনেক দিন পরে আমাদের অভিযোগ দিয়েছি, কিন্তু আমরা আসলে নির্বাচনের 2 দিনের মাথায় কিন্তু আমরা আমাদের লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের পাবলিক যে বিবৃতি সেখানে মিথ্যাচার করেছে আমাদের বিপক্ষে। এই যে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানো হলো, ডাকসু নির্বাচন হলো, সেটি কি নীলক্ষেতের ব্যালটেই ডাকসু নির্বাচন হয়েছে? আপনার গতকাল আজকে এর মধ্যে কথা হয়েছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে? আমাদের এখন আনুষ্ঠানিকভাবে কোনো কথা হয়নি, আমাদের প্যানেলের কোনো কথা হয়নি, কিন্তু সাংবাদিকরা এবং বিভিন্ন প্যানেলের বা স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু যোগাযোগ করছেন। এবং আপনি জানেন আমাদের এখানে 3টা পক্ষ আছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের জন্য ব্যালট পেপার এবং মেশিনের জন্য, কাউন্টিং মেশিনের জন্য যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছিল সেই প্রতিষ্ঠান, এবং তৃতীয় পক্ষ হচ্ছে নীলক্ষেত, যে দোকানটাতে ব্যালট পেপার ছাপানো হয়েছিল। এখানে 3টা পক্ষের বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন প্রথম স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে আমরা এই বিষয়ে পাবলিকলি জানতে পারি এবং পরবর্তীতে আমরা যখন অভিযোগ দেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন পাল্টা বিবৃতিতে জানায় এই ধরনের কোনো কিছু হওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা সুযোগ ছিল না, সুযোগ নেই। এবং আমরা কর্পোরেশন, আনজা কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচনের ব্যালট পেপারের, তারা জানায় যে তাদের যে ব্যালট পেপার ছাপানোর যে কারখানা সেটা হচ্ছে কেরানীগঞ্জে, এবং সেখানে সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমেই কিন্তু সেগুলো ছাপানো হয়েছে। কিন্তু আমরা দেখতে পারি যে সেটা আপনারা জানতেন কেরানীগঞ্জে ছাপানো হয়েছে না, এটা আমরা পরবর্তীতে অনুসন্ধানের মাধ্যমে জানতে পারি, আপনাদের নিউজের মাধ্যমে জানতে পারি। এবং আমরা কর্পোরেশন নাম জানতাম, কিন্তু কোথায় ছাপানো হয়েছে সেটা আমরা জানতাম না। কিন্তু আমরা গতকালকে জানতে পারি সেটা ছাপানো হয়েছে কেরানীগঞ্জ, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জানতোই না নীলক্ষেতে যে না, কেরানীগঞ্জ ছাপানো হয়। নীলক্ষেতে যে পক্ষ সেটা হচ্ছে তৃতীয় পক্ষ, সেখানে কে বা কারা কেন ছাপিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা জানে না। এবং তার পূর্বের দিন কিন্তু তারা বক্তব্য দিয়েছিল যে নীলক্ষেতে এই ধরনের কোনো কিছু ছাপানোর, ব্যালট পেপার ছাপানোর কোনো সুযোগই নেই। ধন্যবাদ। আমি জনাব রাশেদ খান, আপনার কাছে আমি একটু আসি। আপনিও ছাত্র নেতা ছিলেন। 2019 সালে যে ডাকসু নির্বাচন, তখন আপনি ক্যাম্পাসেই ছিলেন। নীলক্ষেতে ব্যালট ছাপানো হলো, তার মাধ্যমে মানে সেটি ডাকসু নির্বাচনের ব্যালট কিনা সেটি এখনো হয়তো বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটার জবাব হয়তো দিবেন। এটি আসলে নির্বাচনে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে কিনা বা প্রশ্নবিদ্ধ হয় কিনা? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখেন, আমি 2019 সালে ডাকসু নির্বাচন করেছি এবং আমাদের প্যানেল থেকে ভিপি জিএস সহ 11টি পদে পাশ করেছিলাম, কিন্তু মাত্র 2টা পদ ঘোষণা করা হয়।
আমি পরবর্তীতে চ্যালেঞ্জ করেছিলাম নির্বাচনের পরপর, ওই সময় তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু আমি কোনো সমাধান পাইনি, যে কারণে গণ অভ্যুত্থানের পরে আমি আবারও অভিযোগ করি এবং পরবর্তীতে গোলাম রাব্বানীর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল হয়েছে, মানে তার যে এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে এবং যারা তদন্ত কমিটিতে ছিলেন তারা সুপারিশ করেছেন যাতে করে গোলাম রাব্বানীর ডাকসু পদে জিএস পদে নির্বাচিত হওয়া এটাকে অবৈধ ঘোষণা করে। আমাদের সময়েও আসলে এই ধরনের কারচুপি, এই ধরনের বলতে আমাদের সময় কারচুপি হয়েছে এবং সেখানে নানান ধরনের অন্যায় অনিয়ম হয়েছে। তবে এইবারকার নির্বাচনে যেটি হয়েছে, প্রপাগান্ডা কাজ করেছে এবং ওয়েলফেয়ার মেকানিজম, বিশেষ করে শিবিরের এই মেকানিজমটা ব্যাপকভাবে কাজ করেছে। আবার আচরণবিধি কিছু লঙ্ঘন হয়েছে, সেটা বিভিন্ন জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কিন্তু সরাসরি আসলে আপনার ভোটে কারচুপি সেটা আসলে হয়েছে বলে এমন তথ্য উপাত্ত বা কোনো ডকুমেন্টসকে হাজির করতে পারেনি, বলতে পারেনি। আবার সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন বয়কটও করেনি, ভোট বেশ অনেকে দিয়েছে। যদিও আসলে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অনেক অভিযোগ আনবে স্বাভাবিক, তবে এটা সত্য যে আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু নির্বাচনে কারচুপি হয়নি। আর ব্যালট পেপারের যে ব্যাপারটা হলো, এটি এরকম হয়ে থাকে, মনে করেন যে একটি বড় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠান ওই কাজটা বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়। যেমন আমি আপনার 18 সালের দিকে আমার ডিপার্টমেন্ট, আমি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে ছিলাম, সেই ডিপার্টমেন্ট জনতা ব্যাংকের আপনার প্রশ্ন তৈরি করার দায়িত্বে ছিল। এখন এরা দায়িত্ব দিয়েছে আরেকটা আপনার এই যারা এই ধরনের কাজ করে তাদের কাছে দায়িত্ব দিয়েছে, ওইখান থেকে প্রশ্নগুলো ফাঁস হয়েছে। তো এইবার ডাকসু নির্বাচনে কি হয়েছে আমি জানি না, কিন্তু আপনার দেখলাম যে যারা প্রার্থী তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে বা তারা অনুসন্ধান করে পেয়েছে, আবার দেখলাম নিউজ 24 তারাও পেয়েছে যে নীলক্ষেত থেকে আসলে ছাপানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খোলেনি। ওই যে আমি বললাম না যে আপনার মনে করেন যে দায়িত্ব দিয়ে দেয় একটা প্রতিষ্ঠানকে, সেই প্রতিষ্ঠান এরকম বিভিন্ন জায়গা থেকে ছাপায়। এখন এই যে ব্যালট পেপার নীলক্ষেতে পাওয়া গেছে, সেটা অবশ্যই এটা একটা অন্যায় হতে পারে, কিন্তু কথা হলো যে আসলে এই ব্যালট পেপারের কারণে এই নির্বাচনটা কোনোভাবে কারচুপিপূর্ণ হয়েছে কিনা বা আগে থেকে বক্স ভর্তি ছিল কিনা, এগুলো মানে যাচাই বাছাই করার ব্যাপার, তদন্ত করার ব্যাপার। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন উচিত হবে এই অভিযোগগুলো আপনার এই অভিযোগের প্রেক্ষিতে একটা কমিটি গঠন করা, তদন্ত কমিটি, এবং সেই কমিটি যাচাই বাছাই করবে। কিন্তু কোনো কমিটি এখনো পর্যন্ত সম্ভবত গঠন করেনি, করছে না। তো তার মানে এটাকে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এইটা ছোট অভিযোগ আসলেও সেটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগের সময় যদি তারা করতে পারে, আমরা অভিযোগ দিয়েছিলাম, তারা কিন্তু আপনার ফলাফল যাই করুক না কেন তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু এইবার যদি আসলে তদন্ত কমিটি ন্যূনতম গঠন না করে, সেটা আসলে এক ধরনের খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। জি, ধন্যবাদ। আমি যেতে চাই জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে। আপনি যদি ডাকসু নির্বাচন নিয়ে কিছু যুক্ত করতে চান, আমি একটু প্রশ্ন রাখতে চাই। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে হয়তো নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে, তিনি বলবেন। এছাড়াও দেশের ভেতরে আসলে কেউ পিআর ছাড়া নির্বাচনে যেতে চান না এমনটা বলছেন, এবং এনসিপির শাপলা প্রতীক না দিলে আন্দোলনে নামবেন এমন ঘোষণাও দিচ্ছেন। নির্বাচনে আর মাত্র 4 মাস বাকি, এই বিষয়গুলো নির্বাচনের জন্য বাধা হবে কিনা আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ডাকসু নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই যে স্বাধীনতার পরে ম্যানিপুলেটিভ নির্বাচন বা ধাপ্পাবাজির নির্বাচন যদি হয়ে থাকে, সেটা 73 নির্বাচন। এরপরে ক্রমিক অনুসারে প্রত্যেক বছর তো হয়নি, আপনার ইন্টারভেলে হয়েছে, সময় গ্যাপ দিয়ে যে নির্বাচনগুলো হয়েছে, কম বেশি বিতর্ক থাকলেও এরকম ম্যানিপুলেটিভ নির্বাচন আর একটা হলো 2025 সালে, 73 এবং 2025 সালে। এই যে 73-এর সাথে 2025 সালের নির্বাচনকে মেলালাম এই কারণে যে দেখেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল যে কোনোভাবেই নীলক্ষেতে এই ব্যালট পেপার ছাপানো হয়নি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মিথ্যা কথা বলেছে তার তো প্রমাণ হলো, নীলক্ষেতে ছাপানো হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে যে বক্তব্য দিল সেটা মিথ্যা বক্তব্য দিল। সো মিথ্যার উপরে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে এই নির্বাচনকে গ্রহণযোগ্য, মানুষ অ্যাকসেপ্ট করবে। আমরা তো নির্বাচনের পরাজয়ের পরের দিনই আমি দেখলাম জাতীয়তাবাদী ছাত্র দল, আমরা বিএনপির নেতৃবৃন্দটা কংগ্রাচুলেট করেছিলাম। কিন্তু এখন নির্বাচন চলাকালীন সময়ও কিন্তু ছাত্রদল অভিযোগ করেছিল যে সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার ভোটার যে ব্যালট, সে ব্যালট অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে। কেউ বলছে 8,000 অতিরিক্ত ব্যালট, কেউ বলছে 10,000 অতিরিক্ত ব্যালট, অনেক, এগুলো কিন্তু প্রমাণিত সব। এবং এই ব্যালটের কিন্তু ক্রমিক নম্বর নেই,
এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রমাণিত হয়েছে। ব্যালটে কোনো ক্রমিক নাম্বার ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো ব্যালটে আপনার প্রার্থীর নামও ছিল না। আপনার এই আমাদের বিশ্ববিদ্যালয় ব্যালটে মনে হয় মুড়িও ছিল না, যে ব্যালটের সাথে যে ক্রমিক নম্বর থাকার জন্য মুড়িটা ওটাও ছিল না। তার মানে স্বাভাবিকভাবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ধাপপাটি দিয়েছে ছাত্র সমাজকে, শুধু ছাত্রদেরকে না, বাংলাদেশের জাতীয় নির্বাচনকেও কিন্তু এটা একটা ধাপ্পা, মানে একটা সিগন্যাল দিল এই নির্বাচনটা। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো বক্তব্যও দিচ্ছে না। সেজন্য আমি মনে করি যে একটা ইনকোয়ারি টিম অবশ্যই করা উচিত, একটা ইনকোয়ারি টিম করা উচিত। এবং ইনকোয়ারি টিম করে আপনার যদি কোনো গ্রস মিস্টেক করে থাকে, যে এই মিস্টেকের ফলে যে আমরা যেটা দাবি করছি যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, মানে আপনার ভোট বেশি করে দেখানো হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় ওই দিনকেরা ইলেকশনের দিন, এটা আমার নিজের অনুমান, যারা গিয়েছে তারা আমার কাছে যে তথ্য দিয়েছে যে 80% ভোট যদি পড়ে তাহলে 80% ছাত্র মানে 30,000 ছাত্র প্রায়, বা 35,000 ছাত্র টোটাল, 32,000 ছাত্র। তো 32,000 ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8টি ভোট কেন্দ্রে যদি ভোট দিতে যায়, চিন্তা করেন কি পরিমাণ ক্রাউড হবে। কিন্তু যারা বিশ্ববিদ্যালয় গিয়েছে তারা বলছে এত ক্রাউড ছিল না। সুতরাং এইখানে ভোট বেশি আপনার বৃদ্ধি করে দেখানো হয়েছে। এর একটা ইনকোয়ারি টিম করে এরা তদন্ত করে করা উচিত। তারপরে গ্রস কোনো মিস্টেক হলে সেটার ব্যবস্থা নেওয়া উচিত। আর আপনি যতই ব্যবস্থা নেন, যতই ইনকোয়ারি টিম করেন, এটা কিন্তু ম্যানিপুলেটিভ নির্বাচন বা রিগড ইলেকশন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে 73-এর মতোই। এখন বলছেন যে জাতিসংঘ সফরে আমাদের যে প্রধান উপদেষ্টা গেছে, এটা তো সাধারণ পরিষদে, এটা এইসব এরকম একটা সফরে আমিও একবার সরকারের সাথে গিয়েছিলাম। তা আমি দেখলাম এটা কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্ব বহন করে না। এটা ওপেন একটা সেশন, প্রত্যেক দেশের প্রেসিডেন্ট বা তাদের প্রতিনিধি যা একটা বক্তব্য দেয়, কেউ শোনে কেউ শোনে না। এটা জাতিসংঘের শুধুমাত্র দেখলাম যে একবার বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতায় যাওয়ার পর এই জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। এরপরে আমি দেখলাম জাতিসংঘ সফরে বেগম খালেদা জিয়া এরপরে যাননি এই সমস্ত অধিবেশনে। কিন্তু অন্য যে রাষ্ট্রপ্রধানরা গেছে তারা বিশাল এন্টোরেজ নিয়ে সরকারি টাকায় ব্যয় করে, এর থেকে কোনো ফলাফল আসে বলে আর মনে হয় না। তবে অনেকে বলছে যে সাইড টেবিলে অনেক মিটিং হয়েছে, অমুক হয়েছে, এগুলো কি ফলাফল বয়ে আনবে তা আমি জানি না। আর সেখানে যদি একটা ফলাফল বয়ে আনতে পারে যে অন্য রাজনৈতিক দলগুলো যেহেতু আমরা ছিলাম, সেখানে নিজেদের মধ্যে আলোচনা করে আমাদের নির্বাচনে যে কথাগুলো বলা হচ্ছে, নির্বাচনকে বিভিন্ন দাবি দেওয়া উঠছে, যেমন পিআর, জামাতের এই পিআর বক্তব্যটা আলটিমেটলি তো পিআরে ইলেকশন হওয়ার এখন আর কোনো সুযোগই নেই, কিন্তু তারা তাদের দাবি জারি রেখেছে। এটা হলো তাদের রাজনৈতিক কৌশল। ভোটের মাঠে রাজনীতির মাঠকে গরম করার জন্য একটা কৌশল অবলম্বন করেছে। এবং এমন একটা কৌশল, দেখেন এই পিআর নিয়ে আমরা সবাই কথা বলছি, কিন্তু গোপনে গোপনে আপনার জামাত ইসলাম যে নির্বাচনী ম্যানিপুলেশন করার জন্য যা কিছু করার দরকার, যেমন অ্যাডমিনিস্ট্রেশনে তারা বিভিন্ন জায়গা লোক নিয়োগ করে ফেলেছে, ল এনফোর্সিং এজেন্সিতেও সেই ব্যবস্থা করছে, বিভিন্ন সংস্থাগুলোতেও সেই নির্বাচনী কাজটা করছে। সবচেয়ে ক্ষতিকর যেটা করছে সেটা হলো যে আমরা বিএনপি বা অন্য রাজনৈতিক দল, এমনকি গণ অধিকার পরিষদ, সবাই কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি যে আমাদের যে কমিটিগুলো প্রান্তিক পর্যায়ে হচ্ছে তাতে যেন আপনার আওয়ামী লীগের কোনো নেতা কর্মী, সে ক্লিন ইমেজের হোক আর আনক্লিন ইমেজের হোক, তাকে যেন কমিটিতে না নেওয়া হয়। 2-4টে যে অভিযোগ আছে সেগুলো আমরা ঠিক পরিশুদ্ধ করছি। কিন্তু একমাত্র দল জামাত, তারা দেখবেন আমাদের মতো কিন্তু ওই যে ওপেন, তারা দ্বিবার্ষিক সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, ওপেন ভোটের মাধ্যমে কমিটি দেবে, এগুলো তারা করে না। তাদের একটা গোপন কক্ষ আছে, নিজেরা মজলিসের শুরা বা মজলিসের কর্ম পরিষদ কি আছে, নিজেরা আলোচনা করে টাঙ্গাইলের কমিটি ডিক্লেয়ার করলো বা কুমিল্লার কমিটি ডিক্লেয়ার করলো, বুঝছেন? আমাদের মধ্যে কিন্তু ওপেন করে না। এবার তারা ওপেন আপনার সম্মেলন বা কমিটি না, ওপেন তারা আপনার কর্মী সংগ্রহ অভিযান করছে। কর্মী সংগ্রহ অভিযানটা এতটা আপনার খোলামেলা করছে যে সেখানে এই উদ্যোগটা নেওয়া হয়েছে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা
এখন তো আছে, আওয়ামী লীগের তো বাংলাদেশে প্রচুর কর্মী আছে না, প্রচুর ভোট আছে। এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, এদেরকে আকর্ষণ করার জন্য তারা এই কর্মী সংগ্রহ অভিযানে তাদের কাছে ফর্ম দিয়ে ফিল আপ করে আওয়ামী লীগের সাথে কর্মীবৃন্দ বা সমর্থকরা যাতে জামাতে আসতে পারে। অথচ আমরা তো ওপেন বা এই রাশেদা ওপেন ডিক্লেয়ার যে আমাদের কমিটিতে এগুলো না থাকে, এই সুযোগটা জামাত নিয়েছে। আমি আপনার এই কথায় আসবো, আমি একটু বিরতি থেকে ফিরে আসছি। প্রিয় দর্শক, দেশসন্ধানী থেকে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশসন্ধা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব আজিজুল বারী হেলাল। আপনার কাছে আসি যে নির্বাচনে এই যে রাজনৈতিক অঙ্গনের যে তর্ক বিতর্কগুলো, সেগুলো নিয়ে কোনো বাধা হবে কিনা? পিআর ছাড়া নির্বাচনে যাবে না, শাপলা প্রতীক না হলে আন্দোলন নামবে, এগুলো বাধা হবে কিনা? আমি একটু বলি যে প্রথম আমার যে বক্তব্যটা আমি প্রথমে দিচ্ছিলাম যে এটা বাজে সিগন্যাল জনগণের কাছে গেল 24-এর গণ অভ্যুত্থানের পরে প্রথম দুইটি নির্বাচন আপনার মানুষের মনে সন্দেহের উদ্রেক হলো যে একটা ম্যানিপুলেটিভ নির্বাচন। এখন 24-এর গণ অভ্যুত্থানের প্রথম প্রহরে যে নির্বাচনটা হচ্ছে, গণ অভ্যুত্থান বিজয়ের পর সেই নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ করে দিল। অতএব যারা করলো তাদেরকে অবশ্যই তাদের মুখোশটা উন্মোচন করা উচিত, কারা এই নির্বাচনকে ম্যানিপুলেশনের সাথে জড়িত ছিল। এখন যেটা বলছেন যে তর্ক বিতর্ক চলছে, আমি যেটা বললাম এটা তো রাজনৈতিক একটা বিতর্ক, রাজনৈতিক কৌশল, ভোটের মাঠে জনগণকে আলোড়িত করবার জন্য যার যার বক্তব্য সে দিবে। এটার জন্য ভোট বাধাগ্রস্ত হবে আমি তা মনে করি না। যেমন এনসিপি শাপলা চাচ্ছে, এখন নির্বাচন কমিশন বা সরকারি যে নিয়ম আছে, শাপলা যদি না দিতে পারে তারাও তাদেরও মেনে নিতে হবে। এইগুলো আপনার একটা দাবি থাকেই, এইটা অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে এই যে আমাদের এই 12 মাসের তর্ক বিতর্কের ফলে শেখ হাসিনার কোশ্চেনটা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বিভিন্ন টেলিভিশন টকশোতে, বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে আমি দেখলাম যে আওয়ামী লীগের তো এই দেশে একটা যে শেখ হাসিনার প্রসঙ্গটি, শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের ভোটাররা তো এখনো বাংলাদেশে আছে না, তাদের তো আপনি ইচ্ছে করলে তাড়িয়ে দিতে পারবেন না, সম্ভব উচিত না। কারণ দেশের যারা জনগণ আওয়ামী লীগে অনেকে সাপোর্ট করে, অনেকে করে না। যারা সাপোর্ট করে আওয়ামী লীগে, তাদের এই সাপোর্টটাকে ভোটের মাঠে ক্যাশ করবার জন্য বিভিন্ন রাজনৈতিক দল 24-এর চেতনাকে ভুলণ্ঠিত করে বা 24-এর চেতনার সাথে সামঞ্জস্য না হলেও তাদের সেই ভোটটা নেওয়ার জন্য এখন একটা প্রতারণামূলক কথাবার্তা বলছে। টেলিভিশন টকশোতে এসে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে, আর মাঠে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা হচ্ছে যে আসেন আমাদের দলে যোগ দেন, কারণ বিএনপি তো আপনাদের নিবে না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। মানে আওয়ামী লীগের ভোটটা আমি দেখলাম এইবার কামিং ইলেকশন এটা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার হচ্ছে, কে এই ট্রাম্প কার্ডটা নেবে। তো এই ব্যাপারে দক্ষতা কিন্তু জামাতের সাথে কেউ দেখিয়ে পাচ্ছে না, তারা খুব দক্ষ ব্যাপারে, কারণ ওপেন আপনার কিন্তু তারাই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জোর গলায় এইটাই তো বলছি যে ফ্রডুলেন্টটা কোথায় হচ্ছে, প্রতারণাটা কোথায় হচ্ছে। আপনার ডাবল ডিলিং, এই যে ডাবল ডিলিং বললাম না, যে আপনি টেলিভিশন টকশো মিটিং এ একরকম কথা বলছেন কিন্তু গোপনে যায়, গোপনে কেন ওপেনই করছো বলছো। আর সেই জন্য বলছি যে এই যে আপনাদের তর্ক বিতর্কের ফলে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা তো ফিরে আসছে। আমি তো টেলিভিশন টকশোতে অনেকেই দেখে বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা তারা কই যাবে, তাদের ভোটটা নেওয়ার জন্য বিভিন্ন দল বিভিন্ন কৌশল অবলম্বন করছে। একমাত্র আমাদের দল কিন্তু ওপেন ঘোষণা দিয়েছে যে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি, আমাদের দলে কখনো যোগ হতে পারবে না, দলে অংশগ্রহণ করতে হবে না। আর আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে দেখেন জামাত বলছে যে কলমের খোঁচায় বা নির্বাহী আদেশে, এই কলমের খোঁচায় নির্বাহী আদেশে তাদেরকেও কিন্তু বাতিল করতে যে তাদেরকে আরো শক্তি জুগিয়েছিল তৎকালীন সরকার। এখন তারা আবার কেন যে বলছে যে কলমের খোঁচায়, কারণ বা নির্বাহী আদেশ, আমরা বলছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটা ঘটনার বিচার করতে হবে। আওয়ামী লীগের দল হিসেবেও বিচার করার সুযোগ রয়েছে। আওয়ামী লীগের কর্মীদেরকে দলে নেয়া যাদের কথা বলছেন, এটি 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে কি যায়? এটি যায় না। তো এই জন্য বলছি যায় না বিধায় বিএনপি ওপেন তার কমিটি ঘোষণার সময়, কমিটি করার সময় প্রান্তিক অঞ্চলে আমরা ঘোষণা দিয়েছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দলে ভিড়ানোর প্রয়োজন নেই।
এবং কেউ যদি সেই কাজটি করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে সেই কমিটিও স্থগিত করে নতুন করে কমিটি করে। কিন্তু একমাত্র দল, এই দলটি আমি জামাত ইসলামী দেখলাম যে তারা কর্মী সংগ্রহ অভিযান করছে, আপনার আওয়ামী লীগের নেতা কর্মী ডাইরেক্ট সেখানে সুযোগ পাচ্ছে, সুযোগ দিচ্ছে অর্থাৎ করছে। এইটা হলো তারা ভোটের একটা কৌশল অবলম্বন করছে। সেই কৌশলটাকে আমি বলছি 24-এর গণ অভ্যুত্থানের আপনি যে চেতনা, তার সাথে প্রতারণা করা, আসলে আর কিছুই না। এবং এই পাশে আওয়ামী লীগকে বন্ধ করছে যে আওয়ামী লীগ যদি ইলেকশন না করতে পারে। আরে বাবা, তাই তো অন্য অন্য রাজনৈতিক দল তো এই কৌশল নেবে যে হ্যাঁ আওয়ামী লীগ ইলেকশন করতে হবে, তখন তুই কি এই ভোটটাকে জামাতের কাছে যাবে? আপনি যদি আওয়ামী লীগ ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে দেন, শুধু ইন্ডিপেন্ডেন্টলিও যদি দাঁড়ায়, আওয়ামী লীগ নামে না হোক, ইন্ডিপেন্ডেন্টলিও যদি দাঁড়ায়, সেটাও দাঁড়াতে দেবে না। এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এরপরে 14 দলের নিষিদ্ধ করতে হবে। তা আমার বক্তব্য 24 সালের নির্বাচনে প্রায় 35টি নিবন্ধিত দল অংশগ্রহণ করেছিল হাসিনার সাথে। তাই 35টি দলকে আপনার বন্ধ করতে হবে, তাদের কার্যক্রম এবং ভোটাধিকার বা ওই যে ভোটে দাঁড়ানো বন্ধ করতে হবে। তো এই 35 দলকে বন্ধ করবেন, আপনি নিজেও আসবেন না, ভোটের মাঠটি ফাঁকা রাখবেন, এ কোন ধরনের কৌশল আমি বুঝি না। এটা টোটাল 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা প্রতারণা, আর কিছুই না। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। আমি জনাব রাশিদ খান আপনার কাছে আসি যে এনসিপি এবং গণ অধিকার এক হচ্ছে, আপনারাও স্পষ্ট করেছেন, এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে। কত দূরে প্রক্রিয়া এগুলো? আপনাদের এই এক হওয়ার যে প্রক্রিয়া, সেখানে সভাপতি কে হচ্ছে, সাধারণ সম্পাদক কে হচ্ছে, একীভূতকরণের যে দল? দেখেন, আপনার এই টকশোগুলোতে আসলে অনেকবার বলা হয়েছে, তারপরে বলি। আসলে আমাদের এই দুটি দলের মধ্যে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে, যেহেতু তাদের অনেক একসময় আমাদের সাথে রাজনীতি করতো, ডাকসু নির্বাচন করেছে 2023 সাল পর্যন্ত, অনেকে আমাদের সাথে সরাসরি আমাদের ছাত্র সংগঠনের রাজনীতি করেছে, দলের রাজনীতি করেছে, যে কারণে তাদের অনেকের প্রত্যাশা, আমাদের অনেকের প্রত্যাশা আছে যে এই দুটি তারুণ্যের শক্তি একসাথে কাজ করুক। যেহেতু রাজপথে একসাথে পথে চলার অনেক ইতিহাস রয়েছে, এই কারণে এই আলোচনাগুলো হয়েছে। এখন বাকিটা আরও আলোচনা হলে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে। এখনই আসলে বলা যাচ্ছে না কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, বা আদৌ এক হচ্ছে কিনা, কি নামে হচ্ছে, এগুলো এখনো আসলে বলার সময় আসেনি। তো আমি আপনি জাতিসংঘ নিয়ে যে প্রশ্ন করেছিলেন সে বিষয়ে বলতে চাই, যেহেতু উত্তর এটা দিয়েছি। দেখেন, এখানে 3টা দলকে নিয়ে যাওয়া হয়েছে, বিএনপি, জামাত, এনসিপি। এখন এনসিপির থেকে অনেকগুলো বড় দল বাংলাদেশে আছে, তাদেরকে নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি এটা সরকারই বলতে পারবে। এই সরকার সবসময় ইনক্লুসিভ সোসাইটির কথা বলে। কেন 3টি দলকে নেওয়া হয়েছে, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে ভাই যেটি নিজেই বলেছেন যে এইখানে যাওয়ার মধ্য দিয়ে আসলে কোনো অর্জন হয় না। এখানে জাস্ট আপনার ভিজিট করা। সরকার হয়তো দেখাতে চেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে যে 3টা দল আমার সাথে আছে, বাংলাদেশের বড় 3টা দল। হয়তো এর মাধ্যমে আরেকটা মেসেজ যেতে পারে যে আরও অন্য দলগুলো হয়তো সরকারের সাথে নাই, সরকার হয়তো এটা বোঝে নাই। 3টা দল তার সাথে আছে এইটা বোঝাতে চেয়েছে। বাকি দলগুলো যে তার সাথে আছে এইটা আসলে সরকার কেন যেন বোঝাইতে চায় না। আমরা দেশেও দেখি যে সরকার প্রায় 3টা দলকে নিয়ে মিটিং করে। আমি জানি না আসলে বিএনপি এটা মেনে নেয় কিনা। দেখেন, এর মধ্যে এনসিপি এবং জামাতের কথাবার্তাগুলো কিন্তু একই রকম। তো সেক্ষেত্রে বিএনপি একটা দল আর এনসিপি এবং জামাতের কথাগুলো প্রায় মিল আছে। তার মানে পাল্লার ভাড়া কোন দিকে? মানে এটা আসলে সরকারের লাভ কি, যে সরকার দেখাতে চায় পাল্লার ভাড়াটা কিন্তু এইদিকেই যায়। সরকার এক ধরনের বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে এটা করে কিনা, সেটা হেলাল ভাইরা বোঝে কিনা, আই ডোন্ট নো। আপনার প্রশ্ন মানে কেন সরকার দেখাতে চায় যে এই দলগুলো সরকারের সঙ্গে আছে? সরকার তো নির্বাচন দিয়ে চলেই যেতে চায় না, সেটাই তো কথা। সরকার তো নিরপেক্ষ সরকার, সরকার যদি নিতে চায় সবাইকে নিবে, কিন্তু 3টা দলকে গুরুত্ব দেয়, বাকিগুলোকে গুরুত্ব দেয় না। এটা সরকারের আসলে শিশুসুলভ আচরণ আমার কাছে মনে হয়। সরকার দেখেন, প্রধান উপদেষ্টা তিনি আরেকটা ঘটনা ঘটিয়েছেন সেখানে একটি অনুষ্ঠানে, সেখানে 2জনকে ডেকেছেন এবং 2জনই এনসিপির, এবং তিনি সেখানে বলছেন দিস আর দ্য গাইস ফাইটিং অন দ্য স্ট্রিট, এই কথা তিনি বলেছেন। তাহলে বাকি যে 4জন গেছেন, বিএনপির 2জন, জামাতের 2জন, তারা কি আসলে রাস্তায় ফাইট করছে না? মানে ফাইট কি শুধুমাত্র এনসিপি করছে, বিএনপি করছে না, জামাত করছে না? মানে সরকার আসলে কি চায় আমি নিজেও বুঝি না। তো মাঝে মধ্যে যেটি আমি শুনি যে প্রধান উপদেষ্টার যেহেতু নিয়োগ দিয়েছেন এনসিপির ওই সময়কার তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, তো তাদের প্রতি একটা তার ভালোবাসা আছে, থাকা উচিত। কিন্তু এই যে শপথ নেওয়ার পরে কারোর প্রতি ভালোবাসা দেখানো, কাউকে গুরুত্ব দেওয়া, এর আগেও দেখবেন মাহফুজ আলমকে আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরেছে, এবার আক্তার হোসেন এবং ডাক্তার জারাকে তুলে ধরলো, কিন্তু মহাসচিব, বিএনপির মহাসচিব এত বড় নেতা, তাকে কিন্তু তুলে ধরে নাই। তো এর মাধ্যমে সরকার আসলে কি বোঝাতে চায় আমি আসলে জানি না। সরকারের ভিতরে কি রূপ, সরকারের চিন্তা কি, এটা আই ডোন্ট নো। জি,
ধন্যবাদ। আমি যেতে চাই তানভীর আল হাদি মায়েদ আপনার কাছে। আওয়ামী লীগ আমলে আমরা দেখছি যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠত, এমনকি 2019-এর ডাকসু নির্বাচন যেটি রাশেদ খান সাহেবরাও অংশগ্রহণ করেছিল, সেখানে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। জুলাই বিপ্লবের পর এই যে ডাকসু নির্বাচন হলো, জাকসু নির্বাচন হলো, দুটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, এটি গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায়? এটি প্রথমেই আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখের বিষয় যে আপনাকে আজকে এই ধরনের একটা প্রশ্ন করতে হয়েছে যে ফেসিবাদের আমলে যে ধরনের নির্বাচন আমরা দেখেছি, ফেসিবাদ পরবর্তী সময়ে আমরা একই ধরনের নির্বাচন দেখছি, এবং যেইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে বলে অধিকাংশ ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন। এটা সত্যতা পরের বিষয়, কিন্তু এই মনে করার বিষয়টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে অংশগ্রহণ করছে নির্দিষ্ট উদ্দেশ্যে, সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমেই কলুষিত করলো। যে গণঅভ্যুত্থানের সূতিকাগার ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ধন্যবাদ। আমি একটু বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ খান আপনার কাছে আসি যে 104 জনের একটি বিশাল বহন নিয়ে জাতিসংঘে গেছেন প্রধান উপদেষ্টা। তার আগে আমরা লক্ষ্য করেছি যে বিমানবন্দরে ডিম কাণ্ড, যদিও আপনারা সেই সফরে আমন্ত্রণ পাননি, 3টি দলের, আপনি নিজেও বলেছেন এর আগে আপনাদেরকে কেন নেওয়া হয়নি সেটি আপনার বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সফরসঙ্গী হওয়া, বা এতে আসলে মানে অর্জনটা কি, বিষয়টি আপনি কিভাবে দেখেন? এই যে ডিম কাণ্ড, সফরসঙ্গী হওয়ার অর্জনটা জিরো, বিগ জিরো। দেখেন, সেখানে জাস্ট বলা যায় যে দলগুলো আমার সাথে আছে এটা বোঝানোর জন্য নিয়ে গেছে। সাধারণত এই ধরনের অরাজনৈতিক সরকারের সাথে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কখনো যায়নি। এর আগেও যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল যায়নি, এটাই প্রথম। তো সরকার কেন নিয়ে গেছে, সরকার সেটি উত্তর দিতে পারবে। বাকি দলগুলোকে কেন নেয়নি সেটাও সরকার আসলে উত্তর দিতে পারবে। এটা আমার পক্ষে বলা সম্ভব না। আমি হয়তো আমার জায়গা থেকে আলোচনা করতে পারি। তবে সবথেকে দুঃখজনক ঘটনা হলো যে বিএনপির মহাসচিব এবং জামাতের আরেকজন নেতা, এনসিপির আরও 2জন নেতাকে নিয়ে গেছে, কিন্তু আসলে পর্যাপ্ত প্রোটেকশন বা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমাদের যে হাই কমিশন আছে বা এম্বাসি আছে, তারা চাইলে কিন্তু তাদেরকে আসলে নিরাপত্তা দিতে পারতো, বা মার্কিন প্রশাসনের কাছে বা জাতিসংঘে যারা আছে তাদেরকে জানাতে পারতো। কিন্তু আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা নিরাপদে এক পাশে বের হয়ে গেলেন, আর এক পাশে এই 3টা দলের প্রতিনিধি, এবং সেখানে আবার আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী। এখন এম্বাসি যারা রয়েছে, একজন কর্মকর্তা দেখবেন যে বিএনপির মহাসচিবের হাত ধরে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগের লোকজন সেদিকে। এই এম্বাসিগুলোতে কারা আছে একটু খোঁজ করেন, সেখানে আওয়ামী লীগের পান্ডাদেরকে সেই সময় নিয়োগ দিয়ে রেখেছে। অর্থাৎ এই ঘটনা একটি পরিকল্পিত, বাট সরকারের এতটুকু সেন্স নাই যে এই ঘটনা আসলে বুঝবে, মানে সরকার আসলে কি নিয়ে ব্যস্ত আছে। 1 বছরের ইতিহাস দেখেন, 1 বছর সরকার যতটুকু সংস্কারের গল্প আমাদেরকে শুনিয়েছে, এতটুকু সংস্কার করতে পেরেছে? গণহত্যার বিচারের কথা তারা কত বলল, এখন আসলে কি এই সরকার আর 4 থেকে 5 মাস এর মধ্যে কি কাউকে ফাঁসি দিতে পারবে? আমার কাছে তো মনে হয় না, হয়তো রায় দিবে। এখন আমাদের জনগণ মনে করে রায় মানে হয়তো বিচার, তো রায় মানে তো বিচার না। অর্থাৎ এই সরকারের পক্ষে সংস্কারও আসলে যথাযথভাবে করা সম্ভবপর হয়নি, তারা বিচারটাও খুব ভালোভাবে করতে পারেনি। এমনকি নির্বাচন নিয়ে এখন সংকট সৃষ্টি হয়েছে, নির্বাচন হবে বা হবে না, এ ধরনের নানান ধরনের প্রশ্ন কিন্তু আছে। বিএনপির মহাসচিব দেখলাম সেখানে থাকা অবস্থায় একটি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে মানুষের মধ্যে কনফিউশন আছে যে নির্বাচন কি হবে নাকি হবে না। তো এখন এই কনফিউশন কেন? সরকার এই কনফিউশন আসলে তারা দূর করার চেষ্টা করছে, কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরি করা সেদিকে কোনো উদ্যোগ নিচ্ছে না। এই আওয়ামী লীগের প্রশাসন দিয়ে আপনি কি নির্বাচন করবেন? বা এই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বলেন, বাহিনী বলেন, সেখানে তো আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত বহাল তবিয়তে। যে সকল পুলিশের সদস্যরা এই গণ অভ্যুত্থানে গুলি চালিয়ে মানুষ হত্যা করলো, তাদের কয়জনকে ধরেছেন? গোয়েন্দা সংস্থা বিশেষ করে 14, 18 এবং 24 নির্বাচন করেছে, এবং একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার যিনি অ্যারেস্ট হয়েছেন, নুরুল হুদা, নিজে বলেছেন যে আমি বসেছিলাম চেয়ারে, ডিজিএফআই নির্বাচন করেছে। এই ডিজিএফআইয়ের কোনো সংস্কার হয়েছে? এনএসএর কোনো সংস্কার হয়েছে? কোনো সংস্কার তো হয়নি। তো এই অবস্থায় নির্বাচন হলে নির্বাচনের আর 4 মাস আছে, যে প্রধান উপদেষ্টার ঘোষিত যে ফেব্রুয়ারির নির্বাচন, সেই হিসাব করলে 4 মাস বাকি। নির্বাচন নিয়ে এখনো শঙ্কা, মানে কবে কাটবে আসলে নির্বাচন নিয়ে? তো আসলে সংকট সরকার ইচ্ছাকৃতভাবে এই সংকট সৃষ্টি করে রেখেছে, সংখ্যাও আসলে কাটছে না। এখন সরকার যদি দেশে ফিরে এসে, মানে সরকারের সবাই তো এখন দেশের বাইরে, মানে এখন আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ,
কিন্তু আওয়ামী লীগ এতটা দুর্বল হয়ে পড়েছে এই সুযোগ কাজে লাগাতে পারছে না। এখন কিন্তু প্রধান উপদেষ্টা, গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সচিবরা সবাই কিন্তু বাইরে, মানে বলা যায় এখন আমরা সরকার শূন্য অবস্থায় আছি। তো এই অবস্থার মধ্যে আওয়ামী লীগ যদিও চেষ্টা করছে তারা উৎপাত করার জন্য, কিন্তু দেখেন জনগণ কিন্তু তাদেরকে প্রতিহত করছে। এখন পুলিশ ফাংশন করে না, র্যাব করে না, কোনো বাহিনী ওইভাবে ফাংশন করে না। যতটুকু ফাংশন করতেছে দেশের বিপ্লবী জনগণ। এবং আগামীতে অনেকের সংশয় সন্দেহ আছে যে সরকার যদি ব্যর্থ হয় আরেকটি ১/১১ সৃষ্টি হতে পারে, আমিও সন্দেহ করি। কিন্তু এদেশের জনগণ যতটা আসলে এখন বিপ্লবী, ১/১১ কেউ যে করতে চাইবে তার জন্য 10 বার ভাবতে হয়। ঠিক আওয়ামী লীগ মাঠে নামার পরে 10 বার ভাবে, কিন্তু আমাদের সরকার ভাবতেছে না যে এই দেশের জনগণ আমাকে এতটা ম্যান্ডেট দিয়েছে, দলগুলোকে নিয়ে আমি এত বৈষম্য সৃষ্টি করি, তারপরেও আমরা সমর্থন দিচ্ছি। মানে সরকারের এত সমর্থন আমার কাছে মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশের সরকার গণঅভ্যুত্থানের পরে পেয়েছে কিনা জানি না। বাংলাদেশের একমাত্র সরকার যে দেশের জনগণের সমর্থন পেয়েছে, এবং এদেশের জনগণের অনেকে কিন্তু বলেছে যে এই সরকারের অর্জন কতটুকু। জি, বিপরীতে সরকারের অর্জন কতটুকু, যতটুকু সমর্থন সরকার পেল। সরকার আমাদের 100% সমর্থন পেলেও সরকারের অর্জন আমার কাছে মনে হয় 10 ভাগ। এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। আমরা আসলে এই ধরনের মানে সরকার যে এরকম আচরণ করবে এটা প্রত্যাশা করি নাই। বিশেষ করে যে সরকারের ব্যক্তিরা আমরা দেখেছি তারা অনেকে মানবাধিকার কর্মী ছিল, অনেকে শিক্ষক ছিল, অনেকে এনজিও ব্যক্তিত্ব ছিল। তো আমাদের প্রত্যাশা ছিল যে এই এনজিও ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, শিক্ষকরা, তাদের মধ্যে অনেক ইনক্লুসিভ চিন্তা চেতনা থাকবে। কিন্তু তারা আসলে আমরা দেখলাম যে এক ধরনের বৈষম্য উৎপাদন করলো। এটা আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত। ধন্যবাদ। আমি যেতে চাই জনাব আজিজুল বারী হেলাল, আপনাকে দিয়ে আমার হয়তো শেষ করতে হবে। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার বিশাল বহর নিয়ে জাতিসংঘ সফর, সেখানে নানা আলোচনা সমালোচনা, ডিম কাণ্ড, বিএনপির 2জন নেতাও সেখানে গেছেন। এই সফরে আসলে কেন যেতে হলো বিএনপির 2জন নেতাকে? মানে কি পেল সরকার, কি পেল বিএনপি, কি পেল, বা যারা গেল যেসব দলগুলো তারা কি পেল? এইটা আমার অনুমান যে এইটা যেহেতু একটা নিউট্রাল গভর্নমেন্ট, সেজন্য সে তার তো কোনো রাজনৈতিক সংগঠন নেই, এই জন্য সে অন্য রাজনৈতিক সংগঠন থেকে হয়তো 3টা সে চুজ করেছে। এটা নিয়ে বক্তব্য থাকতে পারে কেন এই 3টা দলকে করলো, এবং সামর্থ্যের বিচারে তো এই 3টি দল সমান নয়, সেখানে অন্য অন্য দলও কেন গেল না, এই কোশ্চেন থাকবে। তবে একটা জিনিস আমি দেখলাম যে এইখানে যে ডিমকাণ্ডটা ঘটলো, যে অপমান অবজ্ঞা, যে বাংলাদেশের রাজনীতিবিদরা কত কলহপ্রিয় বা বাংলাদেশের রাজনীতি কতটা ঝঞ্ঝা বিক্ষিপ্ত, এটাকে তিনি বিশ্ববাসীকে দেখাতে চাইলেন এই ঘটনার মাধ্যমে। যেহেতু তিনি ভিআইপি প্রোটোকলে একা চলে গেলেন, রাজনীতিবিদরা পাসপোর্টের আপনার ক্যাটাগরি অনুযায়ী আরেকটা প্রোটোকলে চলে গেল। এই যে তার সফর সঙ্গে নিরাপত্তার দায়ভারটা কার আসলে? এই দায়ভারটা হলো সরকারের। এবং আমি মনে করি যে ওয়াশিংটন, যে আমাদের যে নিউ ইয়র্কে যে কনসুলেট অফিস আছে, প্রত্যেকটা কনসুলেটের অফিসে যা চাকরি করে তারা কেন নিউ ইয়র্ক পুলিশকে ডাকলো না? আমি অন্য টেলিভিশনে বলেছি যে তারা কেন নিউ ইয়র্ক পুলিশকে ডাকলো না? তারা যখন দেখলো এই ঘটনা, এবং তারা তো একটা মিস ইনফরমেশন দিচ্ছে বিএনপিকে, যে ভিআইপি নেতাদেরকে 8 নম্বর গেট দিয়ে, জেএফকে, জন এফ কেনেডি বিমানবন্দরে 8 নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা, কিন্তু যে 4 নম্বর গেট দিয়ে বের হচ্ছে এইটা শুধু জামাত জানতে পারলো আর আওয়ামী লীগ জানতে পারলো। শুধু জামাত জানলো যে 4 নম্বর গেট দিয়ে বের হচ্ছে, আর আওয়ামী লীগ জানলো। তার কনসুলেট অফিস মিন্স সরকার, আমি যেটা বললাম যে বাংলাদেশের রাজনীতিকে কতটা ঝঞ্ঝা বিক্ষিপ্ত, কতটা কলহল প্রিয় বাংলাদেশের রাজনীতি, সেটা বোঝানোর জন্য, এবং একটা সিগন্যাল দিল যে দেখেন টেকনিক্যালি ওইখানে ওয়াশিংটন নিউ ইয়র্ক কনসুলেট অফিস আপনার এনসিপির আক্তার এবং যারা, এবং আমাদের মহাসচিবকে একটা হেনস্থার স্বীকার করালো। এটা আপনারা সবাই ভিডিওতে দেখেছেন যে কনসুলেট অফিসের কর্মকর্তারা কিভাবে আমাদের মহাসচিব এবং আক্তার এবং যারাকে আওয়ামী লীগের কর্মীদের সামনে ঠেলে দিল। এবং জামাতের কর্মীরা জানলো ওখানে আসে, আওয়ামী লীগের কর্মীরা জানলো, বিএনপি কেন জানতে পারলো না? এটা কনসুলেট অফিসের একটা দোষ। এখন ডক্টর ইউনূসের আমি দেখলাম যে তিনি একটা নিউট্রাল সরকার, তার নিউট্রালিটি থাকবে, এটাই আমার একটা দৃঢ় বিশ্বাস। কিন্তু তার বিভিন্ন এই জাতিসংঘ সফর, তারপরে এর আগে বললো ছাত্রদের বিষয় যেটা বলছে, এটা বলতে এই যে নিউট্রাল সরকার বলছেন, নিউট্রাল সরকারের অধীনে নিউট্রাল একটি যে নির্বাচন, জাতীয় নির্বাচনের বহুল কাঙ্ক্ষিত, সেই নির্বাচনের সংখ্যা কি কাটছে? যদি না কাটে কবে কাটবে? নির্বাচনের কোনো সংখ্যা নেই, নির্বাচন হবে। কিন্তু আমার বক্তব্য নির্বাচন পরবর্তী সরকার
সেই সরকার যেন 24-এর গণ অভ্যুত্থানের চেতনা নিয়ে আমাদের যে কমিটমেন্টগুলো যে জাতির কাছে, যে আমরা সে পুরনো বন্ধ ব্যবস্থায় না নতুন বন্ধ ব্যবস্থায়, তারেক রহমান যেটা বলেছেন সেই ব্যবস্থায় যাওয়ার জন্য সবার সহযোগিতা কি তখন থাকবে, না আবার ওই যে নির্বাচনের পরের দিন থেকে ডে 1 থেকে সরকারের বিরুদ্ধে লেগে যাবেন? এবং আমরা দেখছি যে শেখ হাসিনা এবং জামাতের মধ্যে যে মধুর আঁতাত চলছে, এটা কিন্তু আমাদের সামনের পথ চলাকে অনেক আপনার বন্ধুর করে তুলবে। এখন মায়ের থেকে কিছু বলতে দেওয়া হোক, ও কিছু বলুক। আমরা একটু ছাত্র রাজনীতি নিয়ে একটু তানভীর আল হাদি মায়েদ আপনাকে যদি শেষ করে যে একদম 2 মিনিটে যদি শেষ করেন যে ছাত্র রাজনীতি এখন আসলে কোন পথে যাচ্ছে? ছাত্র রাজনীতির পথ আসলে আমরা তো এখন মনে করছি যে সংশোধিত ধারায় আমরা রাজনীতি করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু একটা সহাবস্থান মোটামুটি হলে কিছুটা সহাবস্থান আছে, কিন্তু কেউ কেউ এখনো বিভিন্ন ক্যাম্পাসে আঞ্চলিকতার খাতিরে অনেক ক্যাম্পাসে কিন্তু কেউ কেউ যে ছাত্রলীগের মতো অবস্থান ধরে রাখার বিষয়টা, সেই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন। আমাদের সেই বিষয়ে সন্দেহান এবং আমরা এই বিষয়ে দেখাশোনা করছি, অবজারভেশন করছি, কিন্তু আমাদের মনে হয় যে আমাদের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সকল ছাত্র সংগঠনের সহযোগিতায় নিজ নিজ ক্যাম্পাস যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় সেই জন্য উদ্যোগ নেওয়া, এবং সকল রাজনৈতিক সংগঠনকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা আশা করি অন্যান্য সকল সংগঠনও সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমেই ক্যাম্পাসগুলোকে এগিয়ে নিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তানভীর আল হাদি মায়েদ এবং রাশেদ খান এবং আজিজুল বারী হেলাল, তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করছি। আবারও দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।